নমস্কার। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা থাম্বনেলেই দেখেছেন কি লেখা রয়েছে, যে কি করে নেট পরীক্ষাকে আমরা টেক্কা দিতে পারি বা কিভাবে নেটের মতন এই পরীক্ষাকে আমরা উতরোতে পারি। তা এই হচ্ছে আপনাদের প্রশ্ন, এবং আপনাদের অনেকেরই এই প্রশ্ন যে এর কি ম্যাম কোনো শর্ট স্ট্র্যাটেজি রয়েছে বা কিছু রয়েছে ইত্যাদি। তো পরীক্ষাটা পাশ করার সূত্রে বেশ কিছু অভিজ্ঞতা আমার হয়েছে এই পরীক্ষা নিয়ে, এবং সেই বেসিসে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে হয় আমাদের শুধুমাত্র পড়াশুনো ক্লাস আমি করাচ্ছি, বাংলা পেপার 1 দুটোই আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি একটু মোটিভেট থাকাটা ভীষণ প্রয়োজন। এবং যদি আমরা মোটিভেট না থাকি তাহলে কিন্তু আমাদের পক্ষে মানে এই ধরনের যে কঠিন পরীক্ষাগুলো হয়, যেটাকে আমরা কঠিনই বলতে পারি আপাত অর্থে অন্যান্য পরীক্ষার থেকে, এগুলোকে অ্যাচিভ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। এবং এর রাস্তাটা আমাদের জানা প্রয়োজন, যে ঠিক কিভাবে পড়লে আমরা নেটটা পাস করতে পারি। তাহলে দেখুন আমি কি করেছি, আমি কতগুলো পয়েন্ট আমি ভেবেছি এবং ভেবে ভেবে আমি পয়েন্টগুলো লিখেছি। যেরকম প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে একটা সেট করতে হবে গোল। শুধুমাত্র আমি নেট নিয়ে বলছি না, যে কোনো পরীক্ষার জন্য, এসএসসি হোক, পিএসসি হোক, এমএসসি হোক, যে কোনো পরীক্ষার জন্য যেটাই পরীক্ষা আপনি দেবেন না কেন, তার জন্য একটা গোল বা একটা লক্ষ্য আপনাকে ঠিক করতে হবে। তাহলে প্রথম নাম্বার 1 হচ্ছে যে আপনাকে ঠিক করতে হবে যে আপনার জীবনের লক্ষ্য কি, বা আপনি কি হতে চান, আপনি কি পরীক্ষায় বসতে চাইছেন। এবং সেই লক্ষ্যটা অনেকটা সলিড হতে হবে। এরকম না মানে হ্যাপাজার্ড হলে হবে না। আজ আপনি ভাবছেন নেট দেবেন, আপনি 2-3 বার নেট দিলেন, পাস করতে পারলেন না, তারপরে আপনার গোল চেঞ্জ হয়ে গেল। এরপরে আপনি মনে করলেন যে না, নেট আমার দ্বারা হবে না, আমি তাহলে এসএসসি করি। এসএসসি পরীক্ষায় বসলেন, হলো না, এরপর আপনার মনে হলো এসএসসি হবে না, আমি অন্য কিছু করি। এই ধরনের হ্যাপাজার্ড হওয়া থেকে আমি বিরত থাকতে বলছি। কারণ এরকম যদি কেউ হয় তাহলে কোনোভাবেই তার পক্ষে নেট কেন, কোনো লাইফের কোনো সাকসেসই তার পক্ষে সম্ভব নয় বলে আমার মনে হয়। এইবার এটা একটা বিষয়। আর হচ্ছে নেক্সট যদি আমি পয়েন্ট বলি, সেটা হচ্ছে যেই এমটাই আপনি করবেন না, সেটা নেট হোক, সেট হোক, এসএসসি হোক, যেটাই আপনি মনে মনে ভাববেন যে আমি এটা হব এবং আমি এটাই হতে চাই, সেটার জন্য আপনি যেরকম লক্ষ্যটা স্থির করছেন যে হ্যাঁ আমি এটা হব, আমি বলবো সেটাকে আপনারা লিখে রাখুন। কিরকম ভাবে লিখে রাখবেন সেটা হচ্ছে, যেমন ধরুন আমরা ছোটবেলায় না বীজগণিতের ফর্মুলা লিখতাম। আমি এরকম করতাম, ভুলে যেতাম বলে। মাধ্যমিকের সময় যে আমাদের ম্যাথসগুলো ছিল, তারপর সিন থিটা, কস থিটা, ত্রিকোণমিতি, পরিমিতির যে ম্যাথসগুলো ছিল, আমি কি করতাম, ওর সূত্রগুলোকে বা ওর ফর্মুলাগুলোকে লিখে রাখতাম। প্রতিদিন ঘুম থেকে উঠলে চোখে পড়বে একদম দেওয়ালে টানানো রয়েছে। এইরকম ভাবে আপনারা আপনাদের গোলটাকে লিখে রাখুন। আপনাদের গোল নেট হোক, জেআরএফ হোক, সেট হোক, এসএসসি হোক, পিএসসি হোক, যে কোনো গোল আপনারা সেখানে লিখুন। এবং তার ফলে কি হবে, আপনারা রোজ ওটা দেখবেন এবং আপনাদের মনে থাকবে যে আমি যাই করি না কেন ওটা থেকে সরা যাবে না, ওটা আমায় করতেই হবে। এটা একটা মাইন্ড ম্যাপের মতো, ঠিক আছে? মাইন্ড ম্যাপ যেমন আমরা করি, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে মাইন্ড ম্যাপ করি ইজিলি মনে রাখার জন্য, এটাও কিন্তু তাই। আরেকটা বলবো, সবার কাছেই ফোন রয়েছে, ফোনের ওয়ালপেপারে নিজের ছবি তো অবশ্যই রাখেন, কিন্তু যতদিন আপনি নেটটা না পাচ্ছেন, নেটটা যদি আপনার টার্গেট হয়, তাহলে একটা খাতার পৃষ্ঠায় বা আপনি ধরুন যেটা দেওয়ালে টানিয়েছেন এরকম কিছু নেট লিখে বা কিছু, সেটাকে আপনি ছবি তুললেন, ছবি তুলে ওটাই আপনি কি করলেন, আপনার ফোনের ওয়ালপেপারে রেখে দিলেন। ডিপি বলছি না, ডিপি মানে আপনি সবাইকে দেখাচ্ছেন, প্রয়োজন নেই তার, আপনি নিজে দেখলেই হবে। এরকম ভাবে আপনি রেখে দিলেন। রেখে দেওয়ার ফলে কি হবে, আপনি যখনই ফোনটা খুলবেন, এবং বিশেষ করে আমাদের মাইন্ড ডাইভার্ট হয়, আমরা হয়তো খুলতে গেলাম একটা, হঠাৎ করে ফেসবুকের একটা নোটিফিকেশন চলে এলো, এবং যেই নোটিফিকেশনটা দেখতে গেলাম আরো 4টে রিল দেখে বসে রইলাম। তো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু মানে মোটামুটি প্রত্যেকেই সাফার করে। আমরা মানুষ, আমরা এন্টারটেনমেন্ট পছন্দ করি, যেদিকে আমরা এন্টারটেন হব আমরা ওদিকে চলে যাই।
আমরা মনে করি এটা গদধরা পড়াশুনো, আমার ভাল লাগছে না, আমি একটু এন্টারটেন হই, একটু ফোন দেখি, কিন্তু সেই ফোন দেখাটা কিন্তু একটুর মধ্যে সীমিত থাকে না, সেটা ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। দরকার হলে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। আমি বলছি না যে একদম অ্যাকাউন্ট ডিলিট করে একদম সরে যান, সেটা নয়, কারণ অ্যাকাউন্টও প্রয়োজন, কারণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই টেলিগ্রাম এর মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন পাবেন সমস্ত পরীক্ষার। সুতরাং আজকের ডেটে কন্ট্যাক্ট রাখাটা প্রয়োজন, কিন্তু আমি বলবো চেষ্টা করবেন তার থেকে যতটা সরে থাকা যায়, যতটা কম ইনভলভমেন্ট থাকা যায়, মানে ইনভলভ থাকা যায় এই বাহ্যিক বিষয়গুলোতে, সেটা আপনাকে দেখতে হবে। আপনার টার্গেট হচ্ছে নেট, এবং যতদিন না নেটটা আপনি পাস করছেন ততদিন এইগুলো একটু মেনটেন করতে হবে। গেল এটা। দ্বিতীয় বলবো আমার মতে, এবং আমি নিজে করেছি, এবং আমি বলবো যারা সত্যি সত্যি জীবনে সাকসেস পায় না তাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয়। অত ভাবলে হয় না যে আমার তো বন্ধুর সাথে ঘোরার সময় নেই, আমি সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, আমি বিয়ে বাড়ি যাচ্ছি না, আমার 2 দিন পর পরীক্ষা, আমি যাচ্ছি না। এরকম বিয়ে আমি প্রচুর নেমন্তন্ন পাবো, এবং ভবিষ্যতে যখন আমি চাকরিটা পাবো, ভালো ইনকাম করব, তখন আমি বাকিদের কাছে মানে আরো ভ্যালুয়েবল হয়ে যাব, তখন আমাকে আরো ডেকে ডেকে নিয়ে যাবে, এটাও আমাকে বুঝতে হবে। অবশ্য কে ভ্যালু দিচ্ছে না দিচ্ছে সেটা ম্যাটার করে না, সেটা তো ঠিকই, আপনি নিজেকে দিচ্ছেন কিনা। তাই নিজেকে ভ্যালুটা দিন এবং নিজের স্বপ্নটাকে ভ্যালু দিন। নিজের স্বপ্নটাকে ভ্যালু দিতে গেলে এই ত্যাগগুলো কিন্তু আপনাকে করতে হবে, এবং আপনি বুঝবেন ত্যাগগুলো আপনি করছেন সীমিত সময়ের জন্য। যখন আপনি গোলটা অ্যাচিভ করে ফেলবেন বা সেই স্বপ্নের চাকরিটা পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আর এটা করতে হচ্ছে না। আপনি এবার ভেবে দেখুন, সীমিত সময়ের জন্য ত্যাগ করবেন, নাকি সব সময় আপনি এতেই এত ব্যস্ত থাকবেন যে সব সময় মনে হবে যে না আমি এটা করব করব, কিন্তু আলটিমেটলি 5 বছর 6 বছর ধরে এক লাইনে রয়েছেন, করে উঠতে পারছেন না। এটা পুরোপুরি আপ টু ইউ। এটা দ্বিতীয় ভাবনা। তৃতীয়, এবার আমি পয়েন্ট করে লিখেছি, সেটা কি? প্রথমত সমস্ত বই জোগাড় করে নিন। আমি একদম ডিটেলে বলছি কিন্তু বিষয়টা। সমস্ত বই জোগাড় করুন, চেষ্টা করুন যেগুলো মোটামুটি গল্প রয়েছে, কাব্য কবিতা রয়েছে, আর এইগুলো না মোটামুটি আমি বলবো বই কিনতে না পারলেও ওই প্রিন্ট আউট করে হোক বের করার চেষ্টা করুন। অনেক জায়গায় সস্তায় প্রিন্ট আউট পাওয়া যায়, তো ওখান থেকে করে নিন। কারোর কাছে বই থাকলে সেখান থেকে জেরক্স করে নিন। মূল কথা হচ্ছে আপনার কাছে টেক্সটটা থাকবে, এটা থাকবে, এবং আপনি ওখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন দাগিয়ে দাগিয়ে পেন্সিল দিয়ে দাগিয়ে আপনি পড়াশুনো করুন। এবং পড়াশুনো করার পর আপনি একটা কি দুটো কলেজ স্ট্রিট বা কোথা থেকে আপনি বই কিনলেন, বই কিনে ওখানে দেখুন যে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে কি এসেছে, কারণ প্রিভিয়াস ইয়ারটা ফলো করতে হবে আপনাকে। যখনই আপনি ফলো করবেন তখনই আপনি দেখতে পাবেন যে যেটা আমি পড়ছি সেখান থেকে কিরকম কিরকম প্রশ্ন এসেছে, আপনি ওখানে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আপনারা করতে পারেন, এটা একটা ব্যাপার। এবং পরীক্ষা দেওয়া, প্রতিদিন পরীক্ষা দিন, প্রতিদিন রিভিশন করুন, আগের দিন যেটা পড়েছেন সেটা আপনি রিভাইজ দিন, এবং বাজার চলতি বইগুলোতে কিছু কোশ্চেনের সেট থাকে, সেই সেটগুলোকে পরীক্ষা দিন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে জোগাড় করুন, আইডিয়া বোঝার চেষ্টা করুন কি ধরনের প্রশ্ন আসছে, তার সাথে সাথে পরীক্ষা দিন, এটা বলবো। আচ্ছা, রোজ এক্সাম রোজ রিভিশন, এটা পয়েন্টটা আমি বলে দিয়েছি। নেক্সট পয়েন্ট হচ্ছে উইক পয়েন্টে জোর দিন। যেগুলো আপনার মনে হচ্ছে যে আপনি এই পয়েন্টে দুর্বল রয়েছেন সেগুলোকে আরো বেশি করে পড়ুন, এবং পরীক্ষার আগে কিন্তু উইক পয়েন্ট পড়বেন না। যেমন ধরুন 2 মাস সময় আছে, হ্যাঁ এখন পড়তে পারেন, কিন্তু 1 মাস সময় রয়েছে, পড়বেন না। কারণ ওই 1 মাসে আপনাকে কি করতে হবে, যতটুকু আপনি পড়ে ফেলেছেন ততটুকুর ওপর ফোকাস করতে বলবো, কারণ ওটাই আপনি ভালো করে পড়ুন। দেখবেন এরকম হয়, অনেক জিনিস আমরা পড়ে গেছি, পড়া জিনিস ভুল করে চলে আসি, মানে আমরা মাথা চাপড়াই যে এ বাবা এটা আমি কি করে ভুল করলাম, আমার তো এটা পড়াই ছিল। কেন হয়েছে বলুন তো? আপনার প্রপার রিভিশনের অভাবে হয়েছে। আপনি পড়েছেন কিন্তু এতটাই কম রিভাইজ করেছেন, আপনার ব্রেন বুঝতেই পারেনি যে কতটা ওকে সচেতন থাকতে হবে ওই অ্যান্সারটার জন্য, সে উত্তর করতে পারেনি। ওর কোনো দোষ নেই, আপনি যেভাবে তাকে ট্রিট করবেন সেভাবেই তো সে চলবে, এটা একটা বিষয়। নেক্সট হচ্ছে এই যে পরীক্ষাটা আপনারা দিচ্ছেন না, যে পরীক্ষাগুলো দিচ্ছেন, ধরুন প্রিভিয়াস ইয়ার, বা এই ইউটিউবে আমি পরীক্ষা নিচ্ছি, আর অন্যান্য চ্যানেল পরীক্ষা নিচ্ছে, অনেক অ্যাপ পাবেন পরীক্ষা নেওয়ার, সেইখানে না আপনারা পরীক্ষা দিন এবং ভুলটাকে খুঁজে বার করুন যে কোন আনসারটাকে
স্যার বা ম্যাম ভুল বলছে বা কোন অ্যান্সারটা ভুল হচ্ছে এবং কেন ভুল হচ্ছে। ওই এটা করবেন না যে ভুলগুলো দেখে নিলাম, ঠিকগুলো দেখে নিলাম, ঠিকগুলো দেখে নিয়েছি, ও আচ্ছা এটা উত্তর হবে, হ্যাঁ ঠিক আছে, ও আমি বি করেছিলাম অপশান, আচ্ছা বি হবে না, আচ্ছা সি হবে, সি এর উত্তরটা দেখে নিত, ও এটা সি, ব্যাস হয়ে গেল। এইটা কিন্তু ভুলেও করবেন না। মানে এই যে স্যাটিসফ্যাকশন একটা চলে আসে আমাদের, হ্যাঁ আমি তো দেখে নিয়েছি সি উত্তর এবং সি এর অপশান হচ্ছে এটা, তার মানে এটা উত্তর। আপনাকে এটা বুঝতে হবে যে সি অপশানটা কেন হলো, কেন হঠাৎ আমার ব্রেনে এটা মনে হলো যে বি উত্তর হবে। মানে আমার তাহলে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট, মানে কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই, তাই জন্য আমি বিকে চুজ করেছি। তাহলে এই ক্লিয়ার ধারণা আমার পরীক্ষাতেও থাকবে না, আমি পরীক্ষাতে গিয়েও ভুল অপশান চুজ করব, খুব স্বাভাবিক। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম থেকেই বিষয়টা বুঝতে হবে। আমি যখন এক্সাম দিচ্ছি আমি দেখলাম যে না আমি অপশানটা বি করলাম, কিন্তু দেখছি ওরা অ্যান্সারটা সি দিচ্ছে। এবার আমি একটু বই খুলে দেখে নিলাম যে সি কেন বলছে, সিটা পড়ে নিলাম, আচ্ছা এটা হচ্ছে সি, ঠিক আছে দেখি তো আদৌ আমি গল্পটা ওই পার্টিকুলার জায়গাটা পড়ে যে সত্যি কি আমার ধারণাটা ভুল ছিল। অ্যান্সার দিয়ে দিল মানে ওটাই বিশ্বাস করে নিলেন তা নয়, আবার খুলবেন আপনার উত্তর ভুল কেন। আবার হতে পারে আপনি কনফিডেন্ট যে হ্যাঁ আপনার উত্তর ঠিক, ওই তো অ্যাপেই ভুল আছে, এও হতে পারে। সুতরাং আপনাকে কি করতে হবে, ওই জায়গাগুলোকে খুঁজে বার করতে হবে, করে নিয়ে সেগুলোকে আপনি পারলে খাতায় লিখুন, স্ক্রিনশট মেরে নিন, করে নিয়ে আপনি আবার ওটাকে দেখার চেষ্টা করুন যে দেখি তো আমি কেন ভুল করলাম, আমি তো পড়েছি, আমি তো টিচিং থেকে পড়েছি, আমি তো কমিউনিকেশনের কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার, তো এরকম কিছু তো আমি বুঝিনি, তাহলে এটা কেন বলছে, তাহলে ওই থিওরিটা আমি আবার পড়ি। এইটা কিন্তু আমরা করি না, এইটা করি না বলে কি হয় বলুন তো, আমরা তখন মুখস্থ বিদ্যায় চলে যাই, দেখি আচ্ছা মন্তব্য যুক্তি বা এ রাইট বি রাইট, আচ্ছা ঠিক আছে বুঝে গেছি, কিন্তু আমরা কিচ্ছু বুঝিনি, কিন্তু কিচ্ছু বুঝিনি, আমরা ফোকটে চালাতে চাইছি যাকে বলে, আমরা বুঝে গেছি হ্যাঁ ও ঠিক আছে বাবা আর পড়তে হচ্ছে না, আমি তো বুঝে গেছি, এবার পরের পড়ায় চলে যাই। আমরা হড়বড়িতে লেগে যাই, মানে কখন এটা শেষ করে পড়াটা করব, আবার এটা শেষ করে পড়াটা করব, পুরো সিলেবাসটা করে ফেলেছি তো ব্যাস, পুরো সিলেবাসটা করে ফেলেছি, কিন্তু কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এটা বোঝাটা তো খুব প্রয়োজন। সিলেবাস শেষ করে ফেললাম, এদিকে নেট পাস করতে পারলাম না, সেটাও পাস করতে পারলাম না, এটা কি কোনো কাজের কথা? নিশ্চয়ই নয়। তার থেকে আপনি যতটুকু পড়ছেন, আপনি 4টে ইউনিট পড়ুন, আপনি 5টা ইউনিট পড়ুন, কিন্তু যেইটুকু ইউনিট আপনি পড়ছেন না ওটুকু ইউনিট থেকে আমি ভুল করব না, এই জায়গাটা তৈরি করতে হবে। পুরোটা পড়ে তাড়াহুড়ো করে শেষ করি আমি বাবারে মারে করে ফেললাম, করে নিয়ে এইবার পরীক্ষা হলে বসে গিয়ে আমি দেখছি যা কনসেপ্ট ভুলে গেছি, যা বাবা বি করলাম, এদিকে এনটিএ আনসার দিচ্ছে ডি, দূর এনটিএ ভুল অ্যান্সার দিয়েছে, এইরকম কমেন্ট আমি প্রচুর শুনি। এটা কেন হয় বলুন তো, ওই কারণে হড়বড়িতে আমরা পড়ি, কত তাড়াতাড়ি আমরা এত বড় সিলেবাসকে শেষ করব ওটা আমাদের মাথায় থাকে, আমরা ভাবি যদি সিলেবাসটা আমি শেষ করে ফেলতে পারি তাহলেই আমি নেটটা পাস করে যাবো। একদম না, একদম এই ধারণাটা কিন্তু ঠিক নয়। কারণ প্রচুর লোক রয়েছে সিলেবাস শেষ না করেও 6টা 7টা 8টা ইউনিট পড়েও কিন্তু তারা খুব সুন্দরভাবে নেট নয় শুধু জেআরএফও পেয়ে আসছে। কেন বলুন তো, ওই যে 8টা থেকে আমি গড়পড়তায় যদি প্রত্যেকটা থেকে 10টা করে ধরে যদি 80টা কোশ্চেনও ধরি, 80টা কোশ্চেন তো রাইট করে আসছে সে, ঠিক আছে, এটা ধরুন বাংলা। আবার পেপার 1-এর ধরুন 10টা ইউনিট থেকে মোটামুটি 5টা করে, যদিও 5টা হয় না, একটা থেকে হয়তো 6টা দিয়ে দিল, একটা থেকে 3টে দিয়ে দিল, আমি অ্যাভারেজ বলছি, ধরুন 5টা করে দিয়েছে। এইবার আমি কি করলাম, আমি পড়েছি ওখানে মোটামুটি আমার ঠিকঠাক মানে হয়েছে পড়া, ঠিকঠাক লাইন বাই লাইন ধরে ধরে বুঝে আমি পড়েছি 6টা ইউনিট, এবং পরীক্ষাও দিয়েছি বারবার করে, আমি দেখেছি ওই 6টা ইউনিট থেকে আমি সেরকম কিছু ভুল করছি না, তাহলে ওই 6টা ইউনিট আমার কাছে কিন্তু ক্লিয়ার। এই কনফিডেন্সটা আসতে হবে, কখন আসবে, যখন আমরা বারবার করে পরীক্ষা দেব, বারবার করে রিভিশন দেব, তখনই তো আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী, আমি এখান থেকে পারবো। এবং বিশ্বাস কিন্তু অনেক বড়, এই বিশ্বাস নিয়ে আপনি যদি পরীক্ষায় বসতে যান আপনি পারবেন। আপনার যদি মনে হয় না না আদৌ পারবো, দূর পেরেছি কি না দূর, তাহলে কিন্তু হয়ে গেল গন্ডগোল। কারণ বিশ্বাসে অনেক প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হয়ে যায় যদি আপনার সেলফ কনফিডেন্স থাকে, আর সেলফ কনফিডেন্স আপনার তখনই আসবে যখন আপনি কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, যখন আপনি বারবার করে রিভিশন দেবেন এবং বারবার করে পরীক্ষা দেবেন, নিজের ভুলটাকে খুঁজে বার করবেন,
নিজের উইক পয়েন্ট কোথায় রয়েছে খুঁজে বার করবেন, সেই পয়েন্টগুলো লিখবেন। ইউ নিড টু এই জায়গা উইক পয়েন্ট। কমিউনিকেশনের মডেল আমি বুঝতে পারি না, কমিউনিকেশনের এই জায়গা থেকে আমার উইক পয়েন্ট, হায়ার এডুকেশনের এই জায়গা থেকে আমার প্রবলেম, ঠিক আছে, মানে স্বাধীনতার পূর্ববর্তী বা পরবর্তী ইউনিভার্সিটি, এই জায়গাটা আমার বুঝতে সমস্যা হয়, এখান থেকে আমি ভুল করি। একদম একটা খাতায় নোট ডাউন করে লিখুন এবং তারপরে ওই যে ভুল করা জায়গাগুলো, দুর্বল জায়গাগুলোকে ধরুন এবং ওই জায়গাগুলোকে বারবার পড়ুন। ইউটিউবে দেখুন ক্লাস করিয়েছে কিনা কেউ, যদি ক্লাস করিয়ে থাকে ক্লাসটা শুনুন, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করুন। যদি কোনো কোচিংয়ে পড়েন সেই কোচিংয়ে সেই রেকর্ডিং ক্লাস বারবার করে শুনুন, বা সেখানে স্যারকে কোশ্চেন করুন যে স্যার এখানটা ভুল হচ্ছে, কেন হচ্ছে, আমার কোন কনসেপ্টে ভুল আছে বলুন। এইভাবে আপনাকে মোট কথা হচ্ছে লেগে থাকতে হবে। কোনো কিছু ধৈর্য নিয়ে না থাকলে, পেশেন্স নিয়ে না থাকলে, লেগে না থাকলে কিন্তু সেই কাজটা অ্যাচিভ করা যায় না। কোনো দিন কোনো কাজ আপনি এক মুহূর্তের মধ্যে করে জিতে যেতে পারবেন না, যদি না সেটার জন্য দিনের পর দিন প্রয়াস থাকে, ঠিক আছে। ওই একটা কথা আছে না রবীন্দ্রনাথের, যে ওই প্রদীপ জ্বালাতে গেলে ওই সলতেটা যে পাকাতে হয়, সেই সলতেটা কিন্তু অনেক আগে থেকে পাকাতে হয় এবং তারপরে তাকে তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, করে তারপরে কিন্তু আমরা সেখানে প্রদীপ ধরাতে পারি বা আগুন ধরাতে পারি। ওই আগুন বা আপনার জীবনের যে লক্ষ্য, সেটা আগুন হিসেবে যদি ধরি, প্রদীপের আলো হিসেবে ধরি, তার জন্য কিন্তু আপনাকে সলতে পাকাতে হবে। সেই সলতে পাকানোটা কিন্তু আপনার কেউ দেখবে না, শুধুমাত্র আপনি নিজে দেখবেন। আপনার দিন রাত খাটনি, দিন রাত কষ্ট, দিন রাত মেহনত, চারটে লোক চারটে কথা বলে যাচ্ছে, তারা তো জানেও না নেট কি, কিন্তু আপনাকে অনেক জ্ঞান দিয়ে যাচ্ছে, আপনার দ্বারা হবে না, কি হবে এইসব পড়াশুনো করে, আজকাল চাকরি নেই, টিচাররা মার খাচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, শেষ নেই, শেষ নেই। কি শুনবেন না, সমস্ত কিছু আপনি শুনবেন, সবটা আপনাকে নিতে হবে। নেওয়ার আমি বলবো কি বলুন তো, নেবেনও না, পাত্তাই দেবেন না, কে কি বলছে আপনার ভেবে লাভ নেই। ফার্স্ট পয়েন্ট আমি বলে দিয়েছি, কি করতে চান, টার্গেট ক্লিয়ার হয়ে যাক। যখনই আপনি টার্গেট ক্লিয়ার করে নিচ্ছেন না যে আমাকে এটা হতে হবে, তখন দুনিয়ার কে কি বললো আপনার যায় আসে না, এটা মাথায় রেখে দেবেন। কে কি বললো, কালকে আপনি যদি না খেয়ে থাকেন আপনাকে কেউ কিন্তু দেখবে না, কেউ আপনাকে হেল্প করতে যাবে না। সুতরাং আপনি কেন লোকের কথায় আসবেন? আপনি যখন নিজে জানেন আপনি কাজটা ঠিক, এমনকি আপনি সৎ পথে কাজ করছেন, কারোর ক্ষতি করছেন না, কারোর টাকা মারছেন না, কারোর সাথে অসভ্যতা করছেন না তো আপনি নিজে এটা জানেন, মন থেকে আপনার বিবেক জানে যে আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, আমি নিজে ভবিষ্যতে অধ্যাপক হতে চাই, আমি এই একটা পড়াশোনা করতে চাই, বা আমি নিজে টিচার হতে চাই, শিক্ষক হতে চাই, আমি এটা করতে চাই, বা আমি কাল ব্যবসা করে এটা হতে চাই, এটা করতে চাই। এই যে আপনার টার্গেটটা প্রথম দিন থেকে আপনি ক্লিয়ার করে নিয়েছেন, তারপরে আপনি 5 জনের কথায় কেন আসছেন? সুতরাং কি হবে, কোনোভাবেই কারোর কোনো কথায় আসবেন না, এটা আমার ভীষণভাবে বলার কারণ। এগুলো কি করবে বলুন তো, আপনি ডিপ্রেশনে ভুগবেন, বারবার দেখবেন হচ্ছে না, আপনাকে ডিমোটিভেট করবে, এই সমস্ত কিছুতে না ডিপ্রেশন দিনের পর দিন আরও বাড়তে শুরু করবে। তাই এটা খেয়াল করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বারবার করে প্র্যাকটিস করবেন। নেক্সট হচ্ছে দেখুন আমি লিখেছি নেভার গিভ আপ মেন্টালিটি, অর্থাৎ পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা সাইকেলে পরীক্ষা দেবেন। জুনের পরীক্ষা দিলেন, আবার ডিসেম্বরের দেবেন, না আমার পড়া হয়নি ম্যাম, আমি জুনেরটা কি করে দেবো, আমি পুরো সিলেবাস শেষ করেননি। আপনি প্রথম পরীক্ষা দিচ্ছেন, ধরুন আপনার একেবারেই নেট সম্পর্কে অল্প হয়তো আইডিয়া হয়েছে, কিন্তু বেশি দূর আপনি পড়ে উঠতে পারেননি, আপনি 2 কি 3টে ইউনিট শেষ করেছেন, আমি বলবো তারপরও আপনি পরীক্ষা দেবেন। কেন বলুন তো, পরীক্ষাটা দিলে কি হবে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনি এটা বুঝতে পারবেন যে কি রিলেটেড, কিরকম ধরনের প্রশ্ন আসছে, এরকম কিভাবে আমাদেরকে পড়তে হবে, এবং নেট পরীক্ষা দিতে গেলে ওখানে অ্যাটমসফিয়ার কিরকম, পরীক্ষা হলটা কিরকম, এই টেনশনগুলো দূর হওয়াটাও খুব প্রয়োজন। আমি অনেককে এরকম দেখেছি, খুব ভালো করে হয়তো নেটটা পড়ে গেছেন, খুব ভালো করে সিলেবাসটা কমপ্লিট করে গেছেন, প্রথমবার নেট দিতে গেছেন, বুঝতেই পাচ্ছেন না কম্পিউটার কি করে চালাতে হবে, কোথায় গিয়ে পাসওয়ার্ড লিখতে হয়, তাহলে কিভাবে করতে হবে, তাহলে পায়ে লেগে কি বলছে সিপিইউ থেকে বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটা টেনশনে হয়, কারণ আপনারা প্রথমে বসেননি, আপনারা জানেন না,
আপনি কি করছেন, 2 বছর ধরে শুধু পড়াশুনো করে গেছেন, করে গিয়ে 2 বছর পর যখন মনে হলো, এই কনফিডেন্সটা জাগলো যে না এবার আমি পরীক্ষা দিতে পারবো, এবার আমি পড়াশোনাটা করেছি ভালো করে, তাহলে যাই। এর আগে অবধি আপনি যাননি, এবং আপনার কিন্তু ওই পরীক্ষার পরিবেশ, আপনি ওখানে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, এতজন পরীক্ষা দিতে আসছে, তারপরে বলছে চুলের ক্লিপ ইউজ করতে পারবেন না, এটা পারবেন না, ওটা পারবেন না, আপনি পড়ে যাচ্ছেন টেনশনে এত লোককে দেখে। এরপরে আপনি প্রথম কম্পিউটারের সামনে বসছেন, আপনি টাইম ম্যানেজমেন্ট জানেন না। আমি যদিও টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কদিন পরে একটা ভিডিও করে দেবো যে কি করে টাইমকে ম্যানেজ করবেন, কি করে 3টে ঘন্টার মধ্যে পরীক্ষা দেবেন, এইটাও আমাকে বলতে বলা হয়েছে। আমি অবশ্যই এটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি ওই টপিকে যাচ্ছি না, আমি এই জায়গাটা বলছি। তাহলে কি হবে, ধরুন আপনার পড়া সেরকম নেই, আপনি তবু 1000 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করুন, এরকম আপনার প্রচুর 1000 টাকা অনেক চলে যায়। শাড়ি কাপড় অনেক কিছুই আপনারা কিনে থাকেন, বা মেয়েদের বলছি, ছেলেদেরও অনেক কিছু খরচা হয়ে থাকে। আপনি মনে করলেন যে জেনারেল হলে 1000 টাকা, আমি মানলাম 1000 টাকা আপনি ইনভেস্ট করলেন, ঠিক আছে, মানে আপনাকে বছরে 2000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে 2বার নেটের জন্য। আপনি দিলেন, দিয়ে পরীক্ষাটা দিতে গেলেন, পরীক্ষাটা দিতে গিয়ে আপনার যে অভিজ্ঞতাটা হলো না, পরীক্ষার পরিবেশ সম্পর্কে জানতে পারলেন। কম্পিউটারের একটা না মানে হ্যান্ডি হতে হয়, যাকে বলে না, জানতে হয় যে কিভাবে কি করব, কোনটা প্রেস করব, তাহলে ওটা মানে একটা কোশ্চেনের উত্তরে আপনি প্রেস করলেন, করে গিয়ে আমি কোথায় যাব, সেভ বাটনে যাব নাকি মার্ক করে রাখবো, কি করব, এটা আপনি বারবার করে কিন্তু ভুল করবেন। প্রথম দিকে ভুল না করলে আপনি শিখতে পারবেন না। প্রথমে ভুল করলেন, এবার দেখলেন আপনি প্রথমবার গেছেন দারুণ প্রিপারেশন নিয়ে, কিন্তু এই ভুলের জন্য আপনি নেটটা পেলেন না। হতে পারে তো, আপনি পারেনই, দেখা গেল চাপ বাবা। অনেক সময় কি হয়, অনেকে কম্পিউটার বন্ধ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আমি বলবো কম্পিউটার বন্ধ হয়ে গেলে চিন্তার কিছু নেই কিন্তু, কারণ পরবর্তী অন্য কম্পিউটারে যখন আপনাকে বসিয়ে দিচ্ছে, বা ধরুন আপনার সিস্টেমটাকেই ঠিক করে যখন আপনাকে বসাচ্ছে না, তখন কিন্তু আবার যখন কম্পিউটারটা বন্ধ হয়েছে তখনই কিন্তু টাইমটা বন্ধ হয়ে যায়। এরকম ভাববেন না যে আপনার কম্পিউটার ঠিক করতে 15 মিনিট লাগছে, বা আপনাকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যেতে 20 মিনিট লাগছে, তাহলে আমার 20টা মিনিট বেকার গেল, তাহলে এবার আমি কি করে পরীক্ষা দেবো। প্রচুর মানুষ এরকম ভাবেন, প্যানিক করেন, তার ফলে নেট পান না। তা কিন্তু নয়, এরকম ঘটনা যার কারোর সাথে ঘটতে পারে, আমার সাথেও হতে পারে, আপনার সাথেও হতে পারে। ভাববেন যেখানেই বসি না কেন আবার আমি নতুন করে পরীক্ষা দেব, কিন্তু কি হয় বলুন তো, এই অবস্ট্রাকশনগুলো অনেকটা আমরাই নিয়ে আসি। কিরকম, টেনশনে দুঃখ করে পা দিয়ে দিলাম, পাশের লোকে জিজ্ঞেস করতে শুরু করে দিলাম, কোশ্চেন ক্যামেরায় উঠছে 4টে, স্যার এসে 4টে কথা বললো। এই যে একটা পরিবেশটাকেও বুঝতে হবে, কারণ আমরা কিন্তু ঘরে বসে পরীক্ষা দিচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি, এবং সেট পরীক্ষার অ্যাটমসফিয়ার, নেট পরীক্ষার অ্যাটমসফিয়ার আকাশ পাতাল তফাৎ। দুটো পরীক্ষাই দিতে যেতে হবে, এবং গিয়ে বুঝতে হবে আচ্ছা এখানে এইভাবে পরীক্ষা হয়, ওকে বুঝতে পারলাম। নেটে আপনাকে কি করছে, 3টে ঘন্টা দিয়ে দিচ্ছে, পেপার 1 পেপার 2 আপনি করুন। সেটের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম 1 ঘন্টা পেপার 1 করছেন, তারপরে আপনার পেপার নিয়ে নিচ্ছে, পরবর্তীকালে আবার কিছুক্ষণ টাইম দিয়ে পরে আবার আপনাকে পেপার 2 দিচ্ছে। তো এই যে বিষয়গুলোর পার্থক্য, এবং ওটা আপনি ওএমআর শিটে করছেন, ওএমআর শিটে প্রচুর লোক রোল নাম্বার ভুল করে আসে, অ্যাপ্লিকেশন নাম্বার ভুল করে আসে, এই ভুলগুলোর জন্য পেপার ক্যান্সেল হয়ে যেতে পারে। যে কোনো পরীক্ষা, আমি শুধু নেট সেট বলছি না, যে কোনো কিছু ওএমআর শিটে। তাহলে আপনি যদি ওএমআর একটু প্র্যাকটিস করে নেন না বাড়িতে, কিছু ওএমআর আপনি কিনে নিলেন, ওএমআর কিন্তু নর্মালি গুগলে ওয়েবসাইটে পাওয়া যায় ওএমআর, ঠিক আছে, বা অ্যামাজন হোক, ফ্লিপকার্ট, ওখান থেকে কতগুলো ওএমআর কিনে নিলেন, বা একটা ওএমআর কিনলেন, বাকিটা জেরক্স করে নিলেন। করে নিয়ে এবার যে কোনো প্রশ্ন আপনি দেখলেন বাজার চলতি বইতে, এবং সেখান থেকে কোনটা হবে ABCD, আপনি কি করলেন 1 নম্বরের এতে গিয়ে গোল করে দিলেন। তাহলে এইভাবে আমরা ওএমআরটা বাড়িতে প্র্যাকটিস করতে পারি, নিশ্চয়ই পারি, চেষ্টা করলেই পারি। তাহলে কি হবে, আমি কিন্তু ভুল করব না। এবং কি, একটা অ্যাপ্লিকেশন আইডি আপনি লিখে নিলেন, বা ধরুন আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেটের, ঠিক আছে, সেটের এবার আপনার অ্যাডমিট এলো, যখন আপনার অ্যাডমিট এলো বা অ্যাপ্লিকেশন আইডি কিছু একটা পেলেন, আপনি ওটা একদম ওএমআর শিটে লিখলেন, লিখে একদম গোল করতে শুরু করলেন, 2 এর জায়গায় 2, 4 এর জায়গায় 4, এভাবে করলেন। বাড়িতেই করবেন, কেউ দেখবে না, আপনি নিজে চেক করবেন যে আপনি যেটা করেছেন ঠিক করেছেন কিনা, মানে আপনি নিজেই স্টুডেন্ট, আপনি নিজেই পরীক্ষক। এইভাবে সেটটা হয়ে যেতে পারে, করতে পারেন। আর নেটের ক্ষেত্রে কি বলবো, নেট যেহেতু কম্পিউটারে, এই জন্য যদি আপনাদের কাছে কম্পিউটার থাকে, ল্যাপটপ থাকে, খুব ভালো। যদি না থাকে, কোনো দিদি ভাই দাদার কাছে থাকলে চেষ্টা করুন,
বা ধরুন কোনো সাইবার ক্যাফেতে গেলেন, ওখানে গিয়ে এনটিএর ওয়েবসাইট খুলুন, ওয়েবসাইটে দেখবেন অনেক পেপার 1-এর কোশ্চেন রয়েছে, সেখানে গিয়ে বসে পেপার 1 পরীক্ষা দিন না, কেউ আপনাকে বারণ করেনি। বোধহয় ঘন্টায় 20 টাকা 15 টাকা এরকম কিছু দিতে হয়, এখন হয়তো বাড়তেও পারে চার্জ। যাই হোক, সেটা আপনি কিছুক্ষণ নেটটা ইউজ করলেন, ওদের নেটটা ইউজ করলেন, তাই আপনাকে পয়সা দিতে হবে, তা সেটা আপনি দিলেন, দিয়ে করলেন। যাদের এই অবস্থা তারা, এবং কি ফোনে পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন, ফোনে পরীক্ষা দেওয়া আর কম্পিউটারে পরীক্ষা দেওয়া কিন্তু ডিফারেন্ট। তাহলে এবং এসব করে এগুলো হচ্ছে নেট প্র্যাকটিস। মানে যখন আমরা কোনো খেলা দেখতে যাই, আপনারা দেখবেন আমরা ফাইনাল খেলা দেখছি, আমরা জিওতে চ্যানেলে খেলা দেখে নিচ্ছি, হ্যাঁ কি করে খেলছে, বিরাট কোহলি খেলছে, সচিন তেন্ডুলকার খেলছে, বা খুব দারুণ ব্যাপার। কিন্তু এই খেলার আগে তাদের যে একটা নেট প্র্যাকটিস ছিল, সেটা কি আমরা দেখতে গেছি? দেখিনি। আমরা কোনো শো দেখলাম, অরিজিৎ সিং এর কোনো শো, গিয়ে দারুণ সুন্দর গাইছে, কিন্তু আপনি কি এটা জানেন অরিজিৎ সিং সেই জায়গাটাতে যাচ্ছে এবং গিয়ে যদি পরের দিন শো থাকে, আগের দিন গিয়ে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে যারা মিউজিশিয়ান রয়েছে তাদের সাথে একটা কম্পোজিশনের ব্যাপার আছে তো গানের, তো সেই ব্যাপারটা করা, মানে এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ নেট প্র্যাকটিস বলতে পারি। এই নেট প্র্যাকটিস করতে 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 কিন্তু তারপরে ফাইনাল যখন শোতে গাইছেন, তখন কিন্তু অডিয়েন্স হিসেবে আমরা শুনছি। ঠিক তেমনিভাবে আমাদের ফাইনাল খেলা কোথায়, সেটা হচ্ছে নেট পরীক্ষা দিতে গিয়ে বা সেট পরীক্ষা দিতে গিয়ে ওএমআর শিটে, তাই তো? কিন্তু ফাইনালের আগে কিন্তু আমাদের এই নেট প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু এভাবে ভাবি না, আমরা খুব ইজিলি নিই, তার ফলে প্রচুর ভুল করি। কি করি, অনেক সময় হয় রোল নাম্বার ভুল, খাতাই ক্যান্সেল হয়ে গেল, পরীক্ষা তো আমি ভালোই দিয়েছিলাম, তাতে কি হয়ে গেলো? কিছু হলো না। কিন্তু অনেক সময় কি হলো, 1 নম্বরে 4টে অপশন এ বি সি ডি, ভুল করে আমি বিতেও গোল করে দিয়েছি, আবার আমি তাড়াহুড়োর চোটে ডিতেও ভুল করে দিয়েছি। আমার কিন্তু কি নেবে, কোনো অপশন নেবে, কেটে দেবে। আবার আমি কি করলাম, গোলটা ঠিক করে করলামই না, গোলের বাইরে দাগ চলে এলো, ঠিক আছে, বা এদিকে করতে গিয়ে এদিকে করে দিলাম, যেখানে কি হবে যে ওএমআর এর যে রিডার, মানে যেটা বুঝবে যে আমি কোনটা অ্যান্সার করেছি, সে কনফিউজড হয়ে গেল, সে বুঝতেই পারছে না আপনি উত্তর কোনটা করেছেন। এই জন্য এই প্র্যাকটিসগুলো করবেন এবং কম্পিউটারে এই প্র্যাকটিসগুলো করবেন। আমি ডিটেলে বলছি, নেট পাস করতে গেলে বা নেট হোক, সেট হোক, পিএসসি হোক, যে কোনো পরীক্ষায় পাশের একটাই মন্ত্র, এগুলো ফলো করুন। কিভাবে পরীক্ষাটা হচ্ছে, আচ্ছা আমি বাড়িতে প্র্যাকটিস করি। নেট প্র্যাকটিস আপনাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন করলে তাহলেই কিন্তু আপনি ওখানে গিয়ে সচিনের মতো খেলে আসতে পারবেন বা বিরাট কোহলির মতো খেলে আসতে পারবেন উইথ কনফিডেন্স। আপনি জানেন যে আমি করে এসেছি, হ্যাঁ ওএমআর শিটে কিভাবে করতে আমি জানি। ওভার কনফিডেন্স হবেন না, হ্যাঁ আমি করে এসেছি আমি জানি, তাহলে দেখবেন আপনার ভয়টা থাকবে না। এবার আপনি ভীষণ কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে কাজটা করবেন, কোনো টেনশনে যাবেন না। একটা কোশ্চেন দেখলেন পারছেন না, দরকার নেই, ঠিক আছে এটার উত্তর মনে হচ্ছে এটা, আপনার এটা মনে হলো করলেন, বা আপনার মনে হলো যে না ওটাকে মার্ক করে আসি, কম্পিউটারের ক্ষেত্রে এটা সুবিধা। আবার কি ওএমআর এই সুবিধাটা নেই, ওএমআর আপনার যদি 1 নম্বরের উত্তর বি মনে হয়, আপনি যদি একবার গোল করে দেন, পরবর্তীকালে আপনার যদি ডি মনে হয়, আপনি মাথা কুড়িয়ে ডি করতে পারবেন না। পারবেন কি? পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি কি করলে ঠিক করে করতে পারেন? এইটা এক একজনের প্রসেস এক এক রকম, এইভাবে করলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। এটা একটা ব্যাপার। আর তো মোটামুটি পয়েন্টগুলো আমি বলেই দিয়েছি, প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন। এই ধরনের ভিডিও আমি যখন বানাচ্ছি, এর আগেও আমি 2টো ভিডিও বানিয়েছি, অন্তত এই ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে না অন্তত এই আইডিয়াটা হবে এবং পড়ার জন্য আপনারা মোটিভেট হবেন, এটা আমি বলতে পারি। কারণ আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি, দেখুন পজিটিভ কথা বলি কেন, নেগেটিভ কথা বলে তো কোনো লাভ নেই, আমি কেন ক্ষতি করতে চাইবো? নেগেটিভ কথা বা নেগেটিভ ভাবনা আমাদেরকে কোনোদিনই ভালো কিছু দিতে পারে না। আমরা হয়তো দুটোর পজিটিভ দিক নেগেটিভ দিক জানি, কিন্তু আমাদেরকে পজিটিভলি ভাবতে হবে এবং আমাকে অলওয়েজ ভাবতে হবে আমাদেরকে কি, যে হ্যাঁ আমরা করব, আমরা পারবো, সে যখন পেরেছে আমি পারবো, আমি না পারলে কেউ পারবে না, আমার দ্বারাই সম্ভব। এই কনফিডেন্সটা থাকাটা খুব প্রয়োজন, এটা বলবো। এই আত্মবিশ্বাসে পড়াশুনোটা করুন এবং কিভাবে করতে হবে রাস্তাটা আমি বলে দিলাম, এইভাবে প্র্যাকটিস করুন। যেগুলো ভুল করেছেন, কি কি ভুল করেছেন, ধরুন আগেরবার আপনি নেট দিয়েছেন, নেটটা পাস করতে পারেননি 2 নম্বর 4 নম্বরের জন্য, শুধুমাত্র ধরুন পিএইচডিটা পেয়েছেন, ওতে কিচ্ছু হবে না। আপনি কি করলেন, টপিকগুলো লিখলেন। আমরা যেন কোশ্চেন আইডি লিখে নিই না, এই কোশ্চেন আইডির এনটিএ উত্তর দিয়েছে 3 নম্বর, আচ্ছা আমি 4 নম্বর করেছিলাম, আমি কিন্তু লিখতাম এভাবে, কোশ্চেন আইডি এত, এনটিএর অ্যান্সার 3, মাই অ্যান্সার আমার অ্যান্সার 4,
আমি বুঝে গেছি। কিন্তু এবার আমি কোশ্চেন আইডিটা দেখলাম, দেখি তো আমি কি ভুল করেছি। আচ্ছা, এটা একটা ছোট গল্প ছিল, ছোট গল্পটার নাম হচ্ছে গগ্ন। গগ্ন থেকে আমি ভুল করেছি, আমি লিখে রাখলাম কিন্তু ইউনিট 5 গগ্ন। ঠিক আছে, ভুলগুলো লিখলাম, শুদ্ধগুলো লিখলাম না, যেগুলো ঠিক ঠিক করেছি আমি। যদি আমার মনে হয় তুরুক তাস করে মেরেছি, মানে যা হোক হোক করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি জানি যে ওটার উত্তর আমি করেছি। কোশ্চেনটা পড়লে আমি বুঝতে পারলাম যে না, এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল এবং উত্তরটা আমি বুঝেই করেছি। মানে ওরকম হেড টেল করে ডিল করিনি। ঠিক আছে, নেগেটিভ ইয়ে নেই বলে যা ইচ্ছা দিয়ে দেইনি। যেটাতে মনে হবে যে না, এটা আমি জানতাম না, আন্তাজে দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, অবশ্যই সেটার পাশেও লিখবেন। আমি প্রত্যেকটাই লিখি, যেটা ঠিক করেছি সেটাও লিখি, যেটা ভুল করেছি সেটাও লিখি। কেন লিখি? এতে বুঝতে পারি ইউনিট 5 থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে, আমি আপনাদেরকে বলতে পারি, যার জন্য যে এটা থেকে এই প্রশ্ন এসছে। আমি একটু অ্যানালাইসিস করতে ভালোবাসি, এটা না করলে না হবে না কোনো কিছু। বুঝতে হবে, ভেতরে ঢুকতে হবে, ওরম করে বার করে নিই। আচ্ছা, এখান থেকে এটা দিয়েছে, এখান থেকে এরা এতটা দিচ্ছে, এরা অতটা দিচ্ছে, ওরা ততটা দিচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে গগ্ন থেকে এই বছর এই কোশ্চেন এসছে, আগের বছর আসেনি, তার আগের বছর এই এসছে। এই প্রত্যেকটা অ্যানালাইসিস কিন্তু আমার কাছে রয়েছে, আমি আপনাদেরকে অলরেডি ক্লাসে বলেওছি। একটু প্লেলিস্টগুলো ফলো করবেন, একটু খুলে খুলে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে কি করতে হবে আপনাকে? এটা করে নিলেন, এটা আমি করে দিচ্ছি, কিন্তু আপনাদের নিজেদের জন্য করতে হবে। করে নিলেন, করে নেওয়ার ফলে কি হলো, এবার যেগুলো ভুল গেছে আপনি বুঝতে পারলেন, আচ্ছা গগ্ন থেকে আমি ভুল করেছি, বা এই জায়গাটা থেকে আমি ভুল করেছি। যখনই আপনি বুঝতে পারলেন না, তখনই কিন্তু আপনি ভুলগুলোকে লিখলেন এবং ওই ভুলগুলোকে পড়া শুরু করলেন। ওই ভুলগুলোর ওপর প্রিভিয়াস ইয়ার কি এসেছে, ওই ভুলগুলোর ওপর বাজার চলতি বইতে কি কোশ্চেন রয়েছে, ওই ভুলগুলোর ওপর ইউটিউবে কি ক্লাস হচ্ছে, তাহলে ক্লাসটা শুনি, কনসেপ্টকে ক্লিয়ার করব, আর এই জাতীয় ভুল আমি করব না। এইভাবে আপনারা পড়তে শুরু করুন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, দাগিয়ে দাগিয়ে পড়ুন, এবং নেভার গিভ আপ মেন্টালিটি নিন। একদম কোনোদিন গিভ আপ করবো না। যে কোনো পরীক্ষায় যে কোনো টার্গেট যদি আমি নিয়ে থাকি, তাহলে আমি ওটা বুঝে সুঝেই নিয়েছি, আমি ওটা করব। এই ভাবনা ভেবে এগোন। আমাকে কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ভিডিওটা কেমন লাগলো, বুঝতে পারলেন কিনা, আদৌ মোটিভেট হলেন কিনা, ভালো লাগলো কিনা। আপনাদের কমেন্ট, আপনাদের যে কোনো কিছু ভীষণ মূল্যবান, এটা কিন্তু আমি জানতে চাই। আজকে এ পর্যন্তই, আর এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না, অনেকটা কথা বলে ফেলেছি আমি। ধন্যবাদ। আবার এই জাতীয় কোনো ভিডিও বা কিছু, যে কোনো কিছু আপনারা জানতে চাইছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি পারলে ভিডিও করে বলে দেবো। থ্যাংক ইউ সকলকে।